হ্যালো এভরিওয়ান, আরপি ম্যাথ গুরুকুলে সবাইকে স্বাগতম। আমরা চলে এসেছি জিকে ম্যারাথন ক্লাস 14। চ্যানেলে নতুন আছো যারা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সবার উদ্দেশ্যে বলা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে যাবে। চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের অষ্টম মহাসচিব কে ছিলেন? সম্মিলিত জাতিপুঞ্জ সেটা কি? সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস। ওকে, এটা আমরা জানি। কবে তৈরি হয়েছিল এটা আমরা অনেকবার আলোচনা করেছি। 1945। কবে তৈরি হয়েছিল? 1945। তো এইটা পরিচালনা করার জন্য একজন লোক দরকার। তাকে কি বলা হয়? তাকে বলা হয় মহাসচিব। ওকে, তো এই মহাসচিব, যিনি অষ্টম মহাসচিব ছিলেন, তার নাম হচ্ছে বান কি মুন। তার নাম কি? বান কি মুন। ক্লিয়ার? বান কি মুন। আচ্ছা, এবার দেখো এই যে তিনটে অপশান রয়েছে, এনারাও প্রত্যেকেই কিন্তু জাতিসংঘের মহাসচিব ছিলেন। তো অ্যান্টনিও গুতেরাস কত নম্বর? ইনি 9th, নবম, এখনও রয়েছেন। ক্লিয়ার? মানে বর্তমানেও যদি বলে যে বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কে, তিনি হচ্ছেন অ্যান্টনিও গুতেরাস এবং তিনি কত নম্বর মহাসচিব? নবম। ক্লিয়ার? আচ্ছা, কফি আন্নান। কফি আন্নান কত নম্বর ছিলেন? 7th, 7 নম্বর মহাসচিব ছিলেন। আর ইউথান্ট, ইনি ছিলেন 3rd, তৃতীয়। ক্লিয়ার? চলো নেক্সট। নিচের কোন ভারতীয় খনিটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলির মধ্যে একটি? ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুতের একটা গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। ক্লিয়ার? পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল হচ্ছে ইউরেনিয়াম। বুঝতে পারলে? তাহলে এই ইউরেনিয়াম খনি কোথায় রয়েছে সবথেকে বড়? সেটা হচ্ছে যদুগড়াতে। এই যদুগড়া কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডে। ওকে, নেক্সট। থাঞ্জাভুরের কোন মন্দির চোল স্থাপত্য রয়েছে এবং এটি সম্রাট রাজারাজ নির্মাণ করেছিলেন? প্রথম রাজারাজ নির্মাণ করেছিলেন এই মন্দিরটি, থাঞ্জাভুরের চোল মন্দির, যার নাম হচ্ছে কি? যার নাম হচ্ছে বৃহদেশ্বর বা বৃহদীশ্বর মন্দির। বৃহদেশ্বর মন্দির। ওকে, বৃহদেশ্বর মন্দির। এটা কোন বংশ? চোল বংশ। এই মন্দিরটা, বৃহদেশ্বর মন্দিরের আরেকটা নাম আছে। কি নাম? পেরুভুদাইয়ার কোভিল। অনেক সময় আসে নামটা। পেরুভুদাইয়ার কোভিল। ওকে, এই মন্দিরে আরেকটা বিশেষত্ব রয়েছে। কি বিশেষত্ব? সেটি হলো এটি গ্রানাইট পাথরে তৈরি। গ্রানাইট পাথরে তৈরি। ওকে, নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি রাজ্যের প্রায় অর্ধেক তুলা মিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে অন্তর্ভুক্ত? দেখো, ভারতবর্ষের তুলার যে জায়গাগুলো পাওয়া যায় এবং যেখানে মিলগুলো রয়েছে, তা প্রধানত দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারত। মেনলি পশ্চিম ভারত, তার সঙ্গে দক্ষিণ ভারতে কোথাও কোথাও দেখতে পাই আমরা। পশ্চিম ভারতের কোথায়? মূলত গুজরাট, মহারাষ্ট্র, এই যে এরিয়াটা, আর এই নিচের দিকের এই এরিয়াটা, এই দুটো এরিয়াতে কিন্তু হচ্ছে যতগুলো তুলা মিল রয়েছে সব কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাই। কেন না? এখানে ব্ল্যাক সয়েল দেখতে পাই, কৃষ্ণ মৃত্তিকা, যেখানে কি হচ্ছে, যেখানে তুলার আমদানি বা তুলার চাষ খুব ভালো হয়। তো এই যে এরিয়াটায়, এই এরিয়ার মধ্যেই তুলা কারখানাগুলো রয়েছে। তো এখানে আমাদের চারটে অপশান আছে। চারটে অপশান দেখো, সবগুলো কিন্তু দক্ষিণ ভারতকে কেন্দ্র করে। ব্যাঙ্গালোর কর্ণাটকে, মাদুরাই তামিলনাড়ু, কোয়েম্বাটোর তামিলনাড়ু, চেন্নাই তামিলনাড়ু। এখন এই চারটে পয়েন্টের মধ্যে কোথায় সব থেকে বেশি তুলা মিল রয়েছে? সেটা হচ্ছে কোয়েম্বাটোরে। একে কি বলা হয়? কোয়েম্বাটোর একটা নাম আছে। কি নাম? ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। কেন বলা হচ্ছে না? ম্যানচেস্টার কোথাকার শহর? ম্যানচেস্টার ইংল্যান্ডের একটা শহর, যেখানে তুলা মিল রয়েছে প্রচুর পরিমাণে,
ইন্ডাস্ট্রি রয়েছে। তো সেই শহরের সঙ্গে তুলনা করে আমাদের কোয়েম্বাটোর শহরকেও বলা হয় ম্যানচেস্টার। মেনলি ম্যানচেস্টার বলা হয়, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ শহরকে। এবং কোয়েম্বাটোরেও আহমেদাবাদের মতনই বেশ কিছু মিল রয়েছে, এখানেও বেশ কলকারখানা রয়েছে। তো সেই সঙ্গে তুলনা করে একে বলা হয় ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। আর যদি বলে ভারতের ম্যানচেস্টার, তাহলে হচ্ছে আহমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার যদি বলে তাহলে উত্তর হবে আহমেদাবাদ। আচ্ছা, এর সঙ্গে আরেকটা প্রশ্ন আসানোর সময়, ম্যানচেস্টার অফ নর্থ ইন্ডিয়া, সেটা কিন্তু কানপুর। চলো নেক্সট কোশ্চেন। উৎপাদনের প্রতি একক মোট ব্যয়কে কি হিসাবে পরিচিত? উৎপাদনের প্রতি এককে মোট যে ব্যয় হয় সেটাকে বলা হয় গড় ব্যয় বলা হয়। কি বলা হয়? গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট। ওকে, অ্যাভারেজ কস্ট। চিরস্থায়ী বন্দোবস্তের সময় বর্ধমানের রাজা কে ছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। তাই তো, লর্ড কর্নওয়ালিস। কবে হয়েছিল? 1793। ক্লিয়ার? আচ্ছা, তখন বর্ধমানের যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে তেজচাঁদ। এবং মেহতাব চাঁদ হচ্ছে তেজচাঁদেরই পুত্র। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 1967 সালে ভারতে প্রথম পরীক্ষামূলক স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন কোথায় স্থাপিত করা হয়েছিল? আচ্ছা, এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল আহমেদাবাদে। কোথায় হয়েছিল? আহমেদাবাদে। সালটা মনে রাখবে অবশ্যই। তাহলে আহমেদাবাদ শহরে প্রথম হচ্ছে স্যাটেলাইট টেলিকমিউনিকেশন আর্থ স্টেশন, এটা চালু হয় আহমেদাবাদ শহরে। কোথায় আহমেদাবাদ? গুজরাটে। ওকে, নেক্সট প্রশ্ন। যে জমি এক বা এক কৃষি বছরের কম সময়ের জন্য চাষাবাদ ব্যতীত রেখে দেওয়া হয় তাকে কি জমি বলা হয়? যখন দীর্ঘদিন ধরে কোনো জমিতে চাষ করা না হয়ে থাকে, পড়ে থাকে, মানে সেটা এক বছরের মধ্যে, তাহলে সেই জমিটাকে আমরা কি জমি বলবো? সেই জমিকে বলবো বর্তমান পতিত জমি। আর যে জমি দীর্ঘদিন মানে 5 বছরের বেশি সময় ধরে পড়ে রয়েছে সেটাকে বলবো বর্জ্য জমি। ক্লিয়ার? এবার ধরো 5 বছরের বেশি সময় হয়ে গেল, 5 থেকে 10 বছর পড়ে আছে, চাষবাস হচ্ছে না। এমন কিছু জমি দেখতে পাবে যেগুলো চাষবাস হয় কিন্তু 2-3 বছর চাষ করা যায়নি, হয়তো সেচের প্রবলেম বা অন্য কোনো সমস্যার জন্য। এরকম যদি জমি থাকে তাকে বলবো চাষযোগ্য বর্জ্য জমি। চাষ করার যোগ্য কিন্তু চাষের সুযোগ সুবিধা ঠিকঠাক পাওয়া যাচ্ছে না বলে সেটা বর্জ্য হয়ে রয়েছে। এটাকে বলা হচ্ছে চাষযোগ্য বর্জ্য জমি। ক্লিয়ার? আর মোট বপন করা এলাকা কোনটা? যেখানে কৃষিকাজ হয়, যতটা এলাকা জুড়ে কৃষিকাজ করি আমরা সেটাকে বলবো মোট বপন করা এলাকা। পরেরটা, ঔপনিবেশিক শাসন প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ঔপনিবেশিক শাসন কোথায় হয়েছিল? প্রথম প্রতিষ্ঠা হয়েছিল বাংলাতে। কারা করেছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রথমে কোম্পানির শাসনভার আমাদের বাংলার ওপর প্রভাব বিস্তার করে, কারণ বাংলাতেই তারা কলকাতাকে রাজধানী করেছিল তারা, তাই তো? কলকাতা ছিল ব্রিটিশদের তৎকালীন রাজধানী। নেক্সট, ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল কবে? 1953 সালে। এবং সেটা রিপোর্ট দিচ্ছে 1955। রিপোর্ট দেয় কবে? রিপোর্ট দেয় 1955। আর স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট, রাজ্য পুনর্গঠন আইন চালু হচ্ছে কবে? আইন চালু হচ্ছে কবে?
আইন চালু হচ্ছে 1956 সালে। এবং এই আইনের বলে কি বলা হয়, মানে তৎকালীন সময়ে ভারতবর্ষকে 14টি রাজ্য আর হচ্ছে 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়, 6টি ইউনিয়ন টেরিটরিজ। ছটি ইউনিয়ন টেরিটরিজে পরিণত করা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যখন হচ্ছে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট চালু হচ্ছে। এখন দেখো এই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট চালু যে হলো, এই কমিশন, রাজ্য পুনর্গঠন কমিশন, এই কমিশনের হেড কে ছিলেন, প্রশ্ন আসে। এর যিনি চেয়ারম্যান ছিলেন, তার নাম হচ্ছে ফজল আলী। ওকে, ছিলেন চেয়ারম্যান। আচ্ছা, ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য কোনটা? ভাষার ভিত্তিতে রাজ্য কোন রাজ্য? প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ওকে, নেক্সট, নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয়? নিউরনের কোন অংশে তথ্য অর্জিত হয়, সেটা কোন অংশ? সেটা হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইটের মধ্যে তথ্য অর্জিত হয়। নেক্সট, এগুলির মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? কম্পিউটারের বৈশিষ্ট্য কোনটা নয়? সেটা হচ্ছে বুদ্ধিমত্তার হার। এটা কম্পিউটারের বৈশিষ্ট্য কিন্তু নয়। ক্লিয়ার? বাকিগুলো সবই কিন্তু কম্পিউটারের বৈশিষ্ট্য। আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয় 29 এপ্রিল। এটা কে পাবলিশ করে বা কারা করায়? এটা হচ্ছে ইউনেস্কো এইটা করেন। চলো নেক্সট কোশ্চেন। এর মধ্যে কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয়? মূলধন প্রাপ্তি মানে কি? কোথা থেকে টাকা আসবে। টাকা আসবে মানে এমন কিছু টাকা আসবে যেখানে আমাদের দায়িত্ব থাকবে। ঠিক আছে, ধরো ঋণ পুনরুদ্ধার, মানে আমি ঋণ দিয়েছিলাম, সেখান থেকে ঋণ পুনরুদ্ধার, বিনিয়োগ, ধার করা, এই সবগুলো থেকেই কিন্তু আমাদের কিছু একটা বাধ্যবাধকতা থাকে, দায়িত্ব থাকে। ঠিক আছে, এই যে সম্পদটা আসবে, এই সম্পদটা আমাকে খরচ করতে হবে, কিছু করতে হবে বা কিছু কাজ করতে হবে, কাজ করার বিনিময়ে আমি এটা পাবো বা দেবো। কিন্তু ট্যাক্সটা কিন্তু কোনো বাধ্যবাধকতা থাকে না। এটা সরকারের উন্নয়নমূলক কাজের পরিপ্রেক্ষিতে ট্যাক্স কালেকশন করা হয় এবং ট্যাক্সটা কিন্তু হচ্ছে কোনো বাধ্যবাধকতা নয়, মানে সরকার কোনো বাধ্যবাধক নয় যে এই ট্যাক্সের টাকাটা দিয়ে কোনো দায়ভার থাকবে তার উপর, এরকম কিছু ব্যাপার নেই। ট্যাক্সটা কালেকশন করা হয় এটা মানুষের, জনগণের সেবার স্বার্থে। কিন্তু বাকিগুলো হচ্ছে যখন করতে হয় সরকারের হেডেক থাকে, অনেক কাজ থাকে, কিন্তু এখানে সেই জিনিসটা থাকে না। তাই ট্যাক্স হচ্ছে এখানে মূলধন প্রাপ্তির অংশ নয়। আরেকটা জিনিস, এই যে মূলধন প্রাপ্তি হয়, এই মূলধন প্রাপ্তিটা কিছু বিক্রি করে পেয়ে থাকি আর কি, মানে হয়। বিনিয়োগ যখন করবো, কি সরকারের কোনো জায়গা থেকে আয় করেছে সেটাকে বিনিয়োগ করছে, তাহলে এই বিনিয়োগ করতে গেলে সরকারকে কিছু আগে খরচ করতে হচ্ছে, তবে সে বিনিয়োগ করার মতন অর্থ পেয়েছে। ঋণ পুনরুদ্ধার কখন হয়? যখন ঋণ দিতে পেরেছে তার বিনিময়ে ঋণ পুনরুদ্ধার হয়। ধার করে কেন? ধার করে কোনো উন্নয়নমূলক কাজ করে বলে এখানে দায়ভার থাকে, কিন্তু ট্যাক্সের সঙ্গে এর কোনো এরকম কোনো সম্পর্ক থাকে না। তাই ট্যাক্সটা হচ্ছে মূলধন প্রাপ্তির অংশ নয়। ওকে, কোন সালে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু উদ্বোধন করেন? পারমাণবিক চুল্লির উদ্বোধন সেটা কবে হয়েছিল? 1957 সালে। 1955 সালে প্রথম পারমাণবিক চুল্লি তৈরি করার কাজ শুরু হয়, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে অপ্সরা। আগের দিন আমরা এই নিয়ে অনেক আলোচনা করেছি, কতগুলো পারমাণবিক চুল্লি আছে সব বলে দিয়েছি আগের দিনের ক্লাসে, সুতরাং সেইটা একটু দেখে নিও। তাহলে প্রথম পারমাণবিক চুল্লির নাম হচ্ছে কি? অপ্সরা। ওকে, আর এটা চালু হচ্ছে কবে? 1957-এ। ওকে, নেক্সট, খিলাফত আন্দোলনে নেতৃত্ব দেন কে? তারা হচ্ছে আলী ব্রাদার্স। কারা? আলী ব্রাদার্স। কে আলী ব্রাদার্স? দুই ভাই, একজন হচ্ছে মোহাম্মদ আলী, একজন হচ্ছে মোহাম্মদ আলী আর একজন হচ্ছে শওকত আলী। এই দুজন আলী ব্রাদার্স, এই দুজনে মিলে কি হচ্ছে? এই দুজনে মিলে কিন্তু
খিলাফত আন্দোলন নেতৃত্ব দিয়েছিল। কবে হয়েছিল খিলাফত আন্দোলন? 1920 থেকে 22। কি উদ্দেশ্য ছিল? না, তুরস্কের খলিফা তার পতন আটকাতে। ওকে, তুরস্কের খলিফাকে তৎকালীন মুসলিম সমাজ প্রধান হিসেবে ভাবত এবং সেই খলিফার পতন করতে চেয়েছিল ব্রিটিশ সরকার। তার পরিপ্রেক্ষিতেই এই আন্দোলনের সূত্রপাত। নেক্সট, 1994 সালে স্থগিত সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম অংশটি কোনটি? চিহ্নিত করুন। আচ্ছা, আগে নিরাপত্তা পরিষদের মতন একটা সভা ছিল, তার নাম হচ্ছে ট্রাস্টশিপ কাউন্সিল। এই ট্রাস্টশিপ কাউন্সিলটা 1994 সালে ক্লোজ করে দেওয়া হয়। এটার কোনো প্রয়োজনীয়তা ছিল না বলে, আর সেই জন্য 1994 সালে জাতিপুঞ্জেরই একটা উইংস বলা যেতে পারে, একটা ডানা, সেটা হচ্ছে ট্রাস্টশিপ কাউন্সিল। এই ট্রাস্টশিপ কাউন্সিলটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, বাকিগুলো নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা, ন্যায় আদালত, এগুলো সবই কিন্তু বর্তমানে আছে, কিন্তু এটা আর নেই। নেক্সট, পণ্যের রপ্তানি ও আমদানির ভারসাম্যকে কী বলা হয়? পণ্যের রপ্তানি এবং আমদানি এর দুটোর ভারসাম্যকে বলা হয় বাণিজ্যিক ভারসাম্য। বাণিজ্যিক ভারসাম্য, ট্রান্সপোর্ট বা ট্রেড ব্যালেন্স। কি বলা হয়? ট্রেড ব্যালেন্স। নেক্সট, নিচের কোন দেশটি সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য? এই নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5 জন হয়, কে হয় সবই বলে দেওয়া হয়েছে। এখানে দেখো এই যে অপশানগুলো রয়েছে, এই অপশানগুলোর মধ্যে স্থায়ী সদস্য কোনটি, কোন দেশটি স্থায়ী সদস্য বলেছে। তাহলে এখানে কোন দেশটি স্থায়ী সদস্য? সেটা হচ্ছে চীন। চীন হচ্ছে একমাত্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। নেক্সট, শেডস অফ স্যাফরন বইটির রচয়িতাকে? শেডস অফ স্যাফরন এটির রচয়িতাকে? সাবা নাকভি। কিসের উপর ভিত্তি করে বইটি? না, বিজেপি সরকারের ইতিহাস। বিজেপি সরকারের ইতিহাস। কি ইতিহাস? না, অটল বিহারী 1980 সাল থেকে যে বিজেপির মূলত যাত্রা শুরু, সেই 1980 সাল থেকে 2014 সাল এবং তার পরবর্তী সময় নরেন্দ্র মোদীর শাসনকাল, এই টোটাল পিরিয়ডে বিজেপির কি উত্থান পতন, অটল বিহারী বাজপেয়ী থেকে নরেন্দ্র মোদী, প্রত্যেকের ভূমিকা, এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে এই বইটির বিষয়বস্তু, শেডস অফ স্যাফরন। কে 2019 থেকে 20 সালের স্প্যানিশ লা লিগ শিরোপা জিতেছে? স্প্যানিশ লা লিগ শিরোপা জিতেছিল কে 2019-20 সেশনে? সেটা হচ্ছে রিয়েল মাদ্রিদ। আচ্ছা, স্প্যানিশ লিগ, এই যে লা লিগ হচ্ছে অন্যতম একটা প্রাচীন ফুটবল, যেটা তৈরি হয়েছিল বা গঠন হয়েছিল, ফাউন্ডেড হয়েছিল 1929 সালে। বহু বছরের পুরনো একটা সংস্থা। আর এইটা স্প্যানিশ ফুটবল লিগে সবথেকে বেশিবার খেতাব জিতেছে, সবথেকে বেশিবার এই কাপ জিতেছে, সেটা হচ্ছে রিয়েল মাদ্রিদ। 36 বার জিতেছে। ঠিক আছে, 36 বার এই খেতাব জিতেছে। রিসেন্ট বর্তমানে যদি প্রশ্ন আসে যে এই বছর কে লা লিগ জিতলো, ঠিক আছে, রিসেন্ট যে লা লিগ জিতেছে 2024-25, সেটা হচ্ছে বার্সেলোনা। ওকে, এফসি বার্সেলোনা। নেক্সট, তামিল নববর্ষ কী নামে পরিচিত? তামিল নববর্ষ কী নামে পরিচিত? এটা হচ্ছে বরুসা বা ভরুসা পিরাপ্পি। ভরুসা বলা হয়, তামিল নাম ভরুসা পিরাপ্পি। এর আরেকটা নাম আছে। কী নাম আছে? পুথান্ডু। ওকে, আচ্ছা, বেস্তু ভার্স এটা হচ্ছে গুজরাটের নববর্ষ উৎসব।
গুজরাটে দেখতে পাই আমরা। বিশু হচ্ছে কেরালার উৎসব। আর উগাদি হচ্ছে অন্ধ্রপ্রদেশের উৎসব। ওকে, তাহলে বিশু হচ্ছে কেরালার, বেস্টভার্স এটা হচ্ছে বা বেস্তুভার্স এটা হচ্ছে গুজরাট, বর্ষু পিরাপ্পু বা পুথান্ডু এটা হচ্ছে তামিলনাড়ুর উৎসব, উগাদি হচ্ছে অন্ধ্রপ্রদেশের উৎসব। কম্পিউটারের ক্ষেত্রে LIFO এর নাম কি, এর ফুল ফর্ম কি? লাস্ট ইন ফার্স্ট আউট। ওকে, লাস্ট ইন ফার্স্ট আউট। ক্লিয়ার? আচ্ছা, এটা কি জিনিস? এটা হচ্ছে এক রকমের ডেটা স্ট্রাকচারের এক রকমের হ্যান্ডেলিং মেথড ফর হ্যান্ডলিং অফ ডাটা স্ট্রাকচার লাস্ট ইন ফার্স্ট আউট। নেক্সট, উদ্ভিদে প্রোটিন এবং অন্যান্য যৌগগুলির সংশ্লেষণে কোন অপরিহার্য উপাদান ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কি ব্যবহার করা হয় না, এটা হচ্ছে নাইট্রোজেনকে আমরা ব্যবহার করি। রৌরকেল্লা স্টিল প্ল্যান্টটি ভারতের তৎকালীন রাষ্ট্রপতি কর্তৃক প্রথম ব্লাস্ট ফার্নেসের উদ্বোধনের মাধ্যমে শুরু হয়। এটি কবে উদ্বোধন হয়েছিল? এটির উদ্বোধন হয়েছিল 1959 সালে। 1959 সালে। রৌরকেল্লা একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টিল প্ল্যান্ট। ঠিক আছে, কোথায় অবস্থিত না ওড়িশায় অবস্থিত। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে কি, এইটা তৈরি হয়েছিল জার্মানির সহায়তায়। নেক্সট, ভারতের জাতীয় আন্দোলনের সময় কোনটি মানব সমাজের প্রতীক হিসাবে বিবেচিত হয়েছিল যা মেশিন এবং প্রযুক্তিকে মহামান্বিত করে না? মেশিনের এবং প্রযুক্তির সাহায্য ছাড়াই যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে চরকার চাকার সাহায্যে কিন্তু হচ্ছে তৎকালীন সমাজে ভারতের জাতীয় আন্দোলনকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। ক্লিয়ার? আচ্ছা, এর সঙ্গে একটা ভারত ছাড়ো আন্দোলনের একটা সম্পর্ক রয়েছে। এই ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যখন প্রশ্নটা আসলো বা বললাম, তখন একটা প্রশ্ন জেনে রাখতে পারো এখান থেকে আসে যে ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান, ভারত ছাড়ো, এই যে ভারত ছাড়ো স্লোগান, এটা কে দিয়েছিল? গান্ধীজি দিয়েছিল আমরা জানি, কিন্তু স্লোগানটা রচয়িতা কে? স্লোগানের রচয়িতা হলেন ইউসুফ মেহের আলী। ইনি কি রচয়িতা, স্লোগানের রচয়িতা। আর দেন হচ্ছে গান্ধীজি। ক্লিয়ার? তাহলে ভারত ছাড়ো স্লোগানটা দিয়েছিলেন গান্ধীজি, কিন্তু এই স্লোগানের রচয়িতা হলেন ইউসুফ মেহের আলী। সম্প্রতি দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক একত্রিত হয়ে গেল। কোন ব্যাংকের সঙ্গে একত্রিত হলো? ব্যাংক অফ বরোদা। কোন ব্যাংক? ব্যাংক অফ বরোদা। কবে হলো? 1 এপ্রিল 2019। ওকে, আচ্ছা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে তৈরি হয়েছিল? 1921। প্রথমে নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক, প্রথম নাম হচ্ছে ইম্পেরিয়াল ব্যাংক। পরবর্তীকালে 1955 সালে কী হলো? এর নাম চেঞ্জ হয়ে গেল SBI এবং জাতীয়করণ ঘটল ব্যাংকটির। ক্লিয়ার? ইম্পর্টেন্ট প্রশ্ন।
নিচের কোনটি ইনপুট ডিভাইস? নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? আচ্ছা, ইনপুট ডিভাইস মানে যেখানে আমরা কম্পিউটার তথ্য যেটার মাধ্যমে দেব, প্রদান করব। আচ্ছা, এখানে ইনপুট ডিভাইস নয় যেটা, সেটা কি? সেটা হচ্ছে প্লটার। কোনটা? প্লটার। ওকে, তাহলে হচ্ছে ইনপুট ডিভাইস নয় হচ্ছে প্লটার। বাকি সবগুলো কি? বাকি সবগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তো আজ তাহলে এই পর্যন্তই ক্লাস রইল আমাদের। পরের দিন দেখা হচ্ছে আবার আমাদের নতুন একটি এপিসোডে। ততক্ষণ ভালো থেকো সবাই।